সেই ইংরেজ সৈন্যবাহিনীর রক্ত গড়িয়ে গড়িয়ে নাকি এই সাগরখালী নদীতে পড়েছিল। একটা সিন্দুক পাওয়া গেছিল। জীবিত ধরিয়ে দিলে দেওয়া হবে 1000 টাকা পুরস্কার। এলাকাটা আপনার গোলাবাড়ি। এই বাড়ি এমন ছিল যে বাড়ির ভিতর ঢুকে আর বেরোতে পারতাম না। জন অত্যাচারও ছিল। আজ আমি যাচ্ছি এমন এক স্থানে যেখানে একসময় ছিল চাকচিক্য, ছিল কোলাহল, ছিল জমিদারি গাম্ভীর্য আর ইতিহাসের অহংকার। আজ সেখানে নেই প্রাসাদ, নেই রাজকীয় ফটক, শুধু পড়ে আছে ভাঙা ইট, নীরব ধ্বংসস্তূপ আর কিছু অদৃশ্য স্মৃতি। এটা হচ্ছে সদরপুর বাজার। একসময় এটাই ছিল জমিদার বাড়ির প্রাণকেন্দ্র। রাস্তার একপাশে বয়ে চলেছে সাগরখালী নদী, যেন ইতিহাসের নীরব সাক্ষী। এই নদী পার ঘেঁষেই একসময় গড়ে উঠেছিল প্যারী সুন্দরী দেবীর জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটিতে ঢোকার মুখেই চোখে পড়ল একটি দৃষ্টিনন্দন পুকুর। এই পুকুর পাড় দিয়েই জমিদার বাড়িটির অভ্যন্তরে প্রবেশ করলাম। আমি এখন অবস্থান করছি কুষ্টিয়া জেলার মিরপুর থানার অন্তর্গত সদরপুর নামক ইউনিয়নে। তো এই সদরপুর গ্রামে একটি ঐতিহাসিক স্থাপনা রয়েছে, যেটি এখন সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অর্থাৎ যে ঐতিহাসিক স্থাপনাটি, সেটির কোনো গঠন কাঠামো আর অবশিষ্ট নেই। অর্থাৎ এখানে শুধুমাত্র কিছু ইট পাথরের নমুনা রয়েছে। এটি একটি জমিদার বাড়ি ছিল, বাংলাদেশের ইতিহাসে একটি প্রসিদ্ধ জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি হলো প্যারী সুন্দরীর বসত বাড়ি। অর্থাৎ প্যারী সুন্দরী, যিনি কিনা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, নীলকরদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, বাংলার আপামর জনগোষ্ঠী কৃষক সমাজের পক্ষ অবলম্বন করে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, সেই প্যারী সুন্দরীর জমিদার বাড়ি ছিল এটি। এই প্যারী সুন্দরী ছিলেন একজন সংগ্রামী এবং অত্যন্ত সাহসী একজন নারী। তৎকালীন বৃহত্তর কুষ্টিয়া এলাকার নীলকরের দায়িত্বে ছিলেন ইংরেজদের পক্ষ থেকে কেনি নামক একজন নীলকর। ইংরেজদের প্রতিনিধিত্ব করা সেই কেনি একজন নীলকর ছিলেন এবং তিনি নীলকর প্রতিনিধি হিসেবে, ইংরেজদের প্রতিনিধি হিসেবে কৃষকদের জুলুম নির্যাতন করতেন। অর্থাৎ কৃষকরা যদি নীল চাষ করতে অস্বীকৃতি জানাতো বা অসম্মতি জানাতো, তাহলে সেই কেনি তার ইংরেজ সৈন্যবাহিনী দ্বারা সেই কৃষকদের জুলুম নির্যাতন করত, অত্যাচার করত, এবং যে কারণে কৃষকরা নীল চাষ করতে বাধ্য হতো। কৃষকরা জুলুম নির্যাতন সইতে না পেরে একসময় তারা এই প্যারী সুন্দরীর, তৎকালীন সময়ে এই জমিদার বাড়ি যখন খুব প্রসিদ্ধ একটি জমিদার বাড়ি ছিল, প্যারী সুন্দরীর জমিদার বাড়ি, এবং এই প্যারী সুন্দরী খুব মানবদরদী একজন জমিদার ছিলেন, এবং তার কাছে এই মিরপুর থানার অন্তর্গত যে কৃষক সমাজ তারা এই প্যারী সুন্দরীর নিকট এসে অভিযোগ করেছিল যে ইংরেজরা তাদের উপর জুলুম নির্যাতন করছে। এই জুলুম নির্যাতন থেকে প্যারী সুন্দরী যেন তাদেরকে রক্ষা করে, সেজন্য এই কৃষক সমাজ এই প্যারী সুন্দরীর নিকটে এসে অভিযোগ করেছিল। প্যারী সুন্দরী তখন কৃষক সমাজের কথা রেখেছিল এবং তিনি মুসলিম, হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষদেরকে সঙ্গে নিয়ে, আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে লাঠিয়াল বাহিনী গড়ে তুলেছিলেন এবং বিশাল সৈন্যবাহিনী গড়ে তুলেছিলেন ইংরেজদের বিরুদ্ধে, নীলকর কেনির বিরুদ্ধে। এবং সেই লাঠিয়াল বাহিনী নীলকর কেনির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। সেই মহিয়সী নারী প্যারী সুন্দরীর যে ধ্বংসাবশেষের বাড়ির স্মৃতিচিহ্ন, সেটি আমি এখন একটু ঘুরে ঘুরে দেখব এবং এর ইতিহাস একটু জানার চেষ্টা করব। প্রথমেই দেখা হলো প্রায় 100 বছর ছুঁই ছুঁই এই বৃদ্ধর সঙ্গে। আসসালামু আলাইকুম। এই প্যারী সুন্দরীর বাড়ির মূল এরিয়া কোন জায়গা থেকে? ওনার গেট ছিল প্রধান, বাড়িতে ঢোকার গেট কোনটা ছিল? এটাই গেট ছিল, এটাই প্রধান গেট নদীর সাথেই। প্যারী সুন্দরী কোনো বংশধরের সঙ্গে কি আপনার কথা হয়েছে? না, তাও হয়নি। আচ্ছা,
প্যারী সুন্দরীর যে জমিদার বাড়ি সেটি আসলে পুরোটাই ধ্বংসপ্রাপ্ত। এখন তার যে জমিদার বাড়ির যে মূল অংশ সেটার অবস্থানটা নির্ণয় করা যায়, কিন্তু তার বাড়ির যে গঠন কাঠামো বা তার জমিদার বাড়ির যে ভবনের চিহ্নগুলো সেগুলো পুরোটাই ধ্বংস হয়ে গিয়েছে। এখন মুরব্বি থেকে কিছুক্ষণ আগে যে মুরব্বি আমার সঙ্গে কথা বললেন তার তথ্য অনুযায়ী ঠিক এই জায়গাতেই পাশে যে সাগরখালী নদী সেই নদীর পাশেই এই জায়গাতেই তার যে জমিদার বাড়ি সেই জমিদার বাড়িটিতে প্রবেশ করার জন্য এটিই ছিল প্রধান গেট। প্যারী সুন্দরীর পৈতৃক নিবাস বা জমিদার বাড়িটিতে প্রবেশ করার প্রধান গেট যে এখানেই ছিল তার নমুনা কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি। এখানে আরেকটি প্রাসঙ্গিক কথা বলে রাখি যে ইংরেজ নীলকর আইভ্যান কেরি তার সঙ্গে যে মূলত প্যারী সুন্দরীর বিরোধ ছিল নীল চাষ নিয়ে, সেই নীলকর কেনি আসলে প্যারী সুন্দরীকে খুব পছন্দ করতেন এবং তাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু প্যারী সুন্দরী সেটাতে রাজি হননি এবং যে কারণে নীলকর কেনি তার কয়েকশো সৈন্যবাহিনী নিয়ে এই বাড়িটিতে আক্রমণ করার জন্য পাঠিয়েছিলেন এবং কথিত আছে এই বাড়িটিতে বেশ কয়েকটি গেট ছিল। তো যখন ইংরেজ সৈন্যবাহিনী এসে এই বাড়িটিতে আক্রমণ করে তখন প্যারী সুন্দরীর যে পিতা তিনি এই বাড়িটির সকল দরজা বন্ধ করে দিয়ে প্রধান গেটটি খোলা রেখেছিলেন। যখনই সৈন্যবাহিনী এই বাড়ির মধ্যে প্রবেশ করলো তখন প্যারী সুন্দরীর পিতার যে সৈন্যবাহিনী তারা ইংরেজ সৈন্যবাহিনীদেরকে অতর্কিত হামলা চালিয়ে অনেকগুলো ইংরেজ সৈন্যকে তারা হত্যা করেছিল এবং বলা হয়ে থাকে যে এখানেই ইংরেজ সৈন্যদের হত্যা করা হয়েছিল। এত অধিক সংখ্যক ইংরেজ সৈন্যবাহিনী ছিল যে তাদেরকে হত্যা করার জন্য ইংরেজ সৈন্যবাহিনীদের রক্তে এই পথের উপরে রক্ত বেঁধে গিয়েছিল এবং সেই রক্ত সেই ইংরেজ সৈন্যবাহিনীর রক্ত গড়িয়ে গড়িয়ে নাকি এই সাগরখালী নদীতে গিয়ে পড়েছিল এবং যে কারণেই এই নদীটির নাম তারপর থেকেই নাকি সাগরখালী নামকরণ করা হয়েছে। পেয়ার সুন্দরী খুব সুন্দরী ছিল। ইংরেজরা এই দেশের নীলকুঠি তৈরি করেছিল, ওই নীলকুঠি সাহেবরা ওর দেখে খুব পছন্দ হয়েছে, ওরা জোর করে তাকে ধরতে গেছিল। ধরতে গেলে এবারে এই পেয়ারা সুন্দরীর বাড়িতে গেট দারোয়ান ছিল, ওই দারোয়ান ওদেরকে সব মেরে ফেলছিল। মেরে ফেললে রক্ত করে সাগরখালী নদীতে পড়িয়ে যাও, এই জন্য নাম হয়েছে সাগরখালী। এজন্য নদীটার নাম সাগরখালী। জি জি। ভেতরে ঢুকতেই বোঝা যায় এই বাড়িটি আজ সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। চারদিকে শুধু ভাঙা ইট পাথর, কিন্তু এই ধ্বংসই বলে দেয় এখানে একসময় দাঁড়িয়েছিল এক ঐতিহাসিক জমিদার বাড়ি। প্যারী সুন্দরীর স্মৃতিতে নির্মাণ করা যে প্যারী সুন্দরী চত্বর, এই চত্বরের পাশেই কিন্তু আমরা দেখতে পারছি যে সেই আমলের অর্থাৎ প্যারী সুন্দরীর জীবিত থাকাকালীন সময়ে যে তার যে জমিদার বাড়ির যে ধ্বংসাবশেষের নিচের যে অংশগুলো, অর্থাৎ এটি সেই আমলের ঘরের কোনো মেঝে ছিল কিনা তার কিছু নমুনা এই যে আমরা দেখি যে এখানেও সেই মেঝে প্রকৃতির কিছু অংশ এখানে সুস্পষ্ট প্রমাণ। আমরা যদি একটু ভালো করে দেখি, তুমি একটু ক্যামেরা এইদিকে নিয়ে আসো, এই যে দেখা যাচ্ছে যে এগুলোও সেই আমলের কোনো ঘরের মেঝের অংশ হতে পারে, যেগুলো সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এখন। তো আমরা এতে এই কথাই উপনীত হতে পারি যে সেই আমলের কিছু ধ্বংসাবশেষ সম্পূর্ণরূপে যে ধ্বংস হয়ে গিয়েছে সেই চিহ্নগুলো আমরা কিছুটা লক্ষ্য করি। সুবিশাল এলাকা জুড়ে এই জমিদার বাড়িটি ছিল এবং সেই ধ্বংসাবশেষের কিছুটা অংশ এখানে আসলে এখনো রয়ে গেছে। তো আমরা যদি এদিকে আসি, এখানে এই যে এইগুলো
এইগুলোও কিন্তু সেই আমলের ধ্বংসের স্মৃতিচিহ্ন বহন করতেছে এখনো। আমরা এখানে এসে প্যারী সুন্দরীর যে জমিদার বাড়িটি, সেটার মূল অংশ আসলে যে এখানেই ছিল সেটা অনুমান করা যায়, বা সেটা এই এলাকার মুরব্বী যারা তারাও বলছে যে এই এলাকাতেই প্যারী সুন্দরীর যে মূল জমিদার বাড়ি সেটা এখানেই ছিল। কিন্তু তার জমিদার বাড়ির যে মূল গঠন কাঠামো বা যে মূল যে স্ট্রাকচার সেটা কিন্তু আর নেই, অর্থাৎ সেটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। এখানে শুধুমাত্র কিছু ইট পাথরের নমুনা আছে, যেগুলো থেকেই আমরা বুঝতে পারি যে এখানেই আসলে প্যারী সুন্দরীর যে জমিদার বাড়ি ছিল সেটা এই এখানকার যে ধ্বংসস্তূপের ইট পাথর সেটা দেখেই আমরা আসলে বুঝতে পারি যে এখানেই প্যারী সুন্দরীর জমিদার বাড়ি ছিল। এই ধ্বংসস্তূপের আড়ালেই লুকিয়ে আছে এক নারীর অসম সাহসের গল্প। প্যারী সুন্দরী দেবী অবিভক্ত নদিয়া জেলার নীল বিদ্রোহের এক অগ্রগণ্য নেত্রী, একজন নারী যিনি ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে প্রজাদের নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন প্রতিরোধের দেয়াল হয়ে। প্যারী সুন্দরী দেবী ছিলেন নিঃসন্তান বিধবা, অল্প বয়সেই স্বামীকে হারান। তার পিতা রামানন্দ সিংহ ছিলেন ইংরেজ রেশমকুঠির নায়েব। পরবর্তীতে মুর্শিদাবাদের নবাবের সঙ্গে কাজ করে এই মিরপুর এলাকায় জমিদারি গড়ে তোলেন। এখানে হিন্দুদের বসবাস ছিল, এখানে অনেক কিছু মালমাটি ছিল, নাকি দালান ছিল, এই দালান সব ভাঙি টাঙি দিছে। যেহেতু এটা 200 বছর আগের অস্তিত্ব ছিল, 10 ফিট পর্যন্ত ধ্বংস হবে। এখানে যদি খনন করা যায় কিছু পাওয়া যাবে নিচে? পাওয়া যাবে বলতে পুরানো কিছু হয়তো অস্ত্রপাতি পাওয়া যাবে। এর আগে অনেকজন চেষ্টা করেছে এদিকে কিছু আছে কি দেখার জন্য। ওখানে একটা সিঁড়ি ছিল, সিঁড়ি থেকেই মানে একটা সিন্দুক পাওয়া গেছিল, এটা আমার কানে একটা সিন্ধুক পাওয়া গেছিল। ইংরেজ নীলকর কেনির সঙ্গে বিরোধের এক পর্যায়ে কেনি ঘোষণা করে প্যারী সুন্দরীকে জীবিত ধরিয়ে দিলে দেওয়া হবে 1000 টাকা পুরস্কার। জবাবে এই নির্ভীক নারী বলেন, কেনির মাথা যে এনে তার সামনে রাখবে তাকে আমি 1000 টাকার তোড়া দেব। এ ছিল শুধু প্রতিশোধ নয়, এ ছিল শাসনের বিরুদ্ধে এক নারীর বজ্রনিন্দা। প্যারী সুন্দরীর যে বাস্তব ভিটা বা তার যে বসতবাড়ির স্থান বা তার যে জমিদার বাড়িটি, সেটা কিন্তু অনেক বিস্তৃত এলাকা জুড়ে ছিল, এবং সেটা কতটা বিস্তৃত ছিল সেটা জানার সুযোগ নেই, কারণ এখানে সব কিছুই ধ্বংসপ্রাপ্ত। কিন্তু আমরা দেখতে পাই যে তার মূল ভবন যেখানে ছিল সেখান থেকে প্রায় 3 থেকে 400 মিটার দূরেও আমরা কিছু নমুনা দেখতে পাই ধ্বংসস্তূপ আকারে, সেই পুরনো আমলের ইট পাথর যেগুলো এখানেও রয়েছে। সেটা থেকে প্রমাণ বহন করে যে প্যারী সুন্দরীর যে জমিদার বাড়িটি সেটা সুবিশাল জায়গা জুড়ে ছিল আর কি। তো তার প্রমাণ হিসেবে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানেও আমরা কিছু ইট পাথরের নমুনা দেখতে পাই। নিচে হয়তো নতুন ইট দেওয়া হয়েছে, কিন্তু উপরে আমরা দেখব যে একটু সেই আমলের ইটের ব্যবহার রয়েছে। আমরা যদি একটু ভালো করে দেখি, প্যারী সুন্দরী জমিদার বাড়ির কিছু ইটের ব্যবহার লক্ষ্য করা যায় বর্তমান সময়ে নির্মিত কিছু ভবনে। বাবুদের গোলাবাড়ি, প্যারী সুন্দরীর ধরে না কোনো এই রামানন্দ বাবুর গোলাবাড়ি। রামনন্দ বাবু কে ছিল? প্যারী সুন্দরীর বাবা। মানে এখানে 8টা না 10টা গোলা ছিল, সমস্ত ধান চাউল চৈচিটি সব এই গোলায় থাকতো। এখানে একটা গেট ছিল, এখান থেকে ওই গ্লাস পর্যন্ত এটা একটা গোমস্তাদের একটা টাকা টুকি আদায় করার একটা ঘর ছিল। ও মানে ওটা কি কাছারি বাড়ি ছিল? হ্যাঁ, কাছারি বাড়ি। এখানে ছিল গোমস্তাদের অফিস। এই যে আপনার এই যে কনস্ট্রাকশনের ঘর, এই সাইডটা ছিল গোমস্তাদের অফিস, আর এখানে ছিল সমস্ত মোহরের আদালত। আর এটা পুরাটা গোডাউন, পুরাটা আপনার গোলাবাড়ি। ওই আচ্ছা, সাইডে যে পুকুর দেখছেন, ওই পুকুরটা ওনাদের, ওই পুকুরটা এই গোলাবাড়ির ভিতরে, গোলাবাড়ির ভিতরের অংশ। পরে এটা ওনারা চলে যাওয়ার পরে এটা কাটছাট করে ধরেন দেশ স্বাধীন হয়ে গেল। দেশ স্বাধীন হওয়া যাওয়ার 71-এ ধরেন এটা পাঁচিল টাচিল ভেঙে দিয়ে এখানে একটা হাট বসাইলো। আচ্ছা আচ্ছা, সদরপুর বাজার প্লাস গোয়াবাড়ি বাজার, জি জি জি, এটা বসাইলো। আচ্ছা, আর অরিজিনাল গোয়াবাড়ি বাজার হচ্ছে আপনার যে বটের গাছ, ওটা সমস্ত এলাকাটা আপনার গোলাবাড়ি। আমার মাদের কাছে শুনেছি এই বাড়ি এমন ছিল
যে বাড়ির ভিতরে ঢুকে আর বেরোতে পারতাম না, মানে আর অন্ধকার ছিল ভিতরে। ওই ঘুরে ঘুরে দেখা যাচ্ছে আবার সে একই সিঁড়ি পা চলে যেত। বহুত কষ্ট করে বের হতো সব তারা। 1000টা দরজা ছিল, 1000 দরজা তো অতিক্রম করে আসাও তো দুষ্কার। ওইভাবে ঘুরে 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 আবার কষ্ট করে বের হতো। তাদের এইসব পাঁচিল দিয়ে ঘেরা ছিল, এই যে পুরো এই যে বাউন্ডারিটা, এগুলো সব বাউন্ডারি ছিল, সেই বাউন্ডারিগুলো হয়তো এখন নাই। আর এই সিঁড়ি ছিল এই পুকুরের সাথে, এই সিঁড়ি এখানে ছিল দোতলার সাথে সংযোগ ছিল। ও মানে এখানে একটি দোতলা বাড়ি ছিল, হ্যাঁ। এবং সেই দোতলার সঙ্গে সিঁড়িটা পুকুরের সঙ্গে সংযোগ ছিল। এই সিঁড়িতে অত অনেক মনে করবে পেয়ারি সুন্দরী বা গুপি সুন্দরী, এরা দুই বোন, যে অন্য লোক পাঁচিল বা দেখবে তার দেখার সুযোগ নাই। উপর দিয়ে আবার সিঁড়ি করা ছিল। ও তার মানে এই চারিপাশে হয়তো প্রাচীর ছিল। পাঁচিল তো ছিল, পাঁচিল উঁচু পাঁচিল ছিল। তারপরও মনে করছে গাছের পাত ধরতে আমার মেয়েকে দেখতে দেখার কোনো সুযোগ নাই। গুপি সুন্দরী এবং পেয়ারি সুন্দরী এই গোসল করতে, তখন ওই উপর দিয়ে ছাদ করা ছিল। আচ্ছা, ছাদ করা ছিল, কেউ না দেখতে পারে, কে না দেখতে পারে। আর তাদের দাসী তো ছিল। হ্যাঁ হ্যাঁ, সেই পুকুরটা ও এটা জমিদার বাড়ির অভ্যন্তরের পুকুর এটা। এইখান থেকে এটা পুরা হ্যাঁ, এই গাংপন্থী, কিন্তু হ্যাঁ 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 হ্যাঁ, এই গাংপন্থী ওখান থেকে বাড়ি, পুরা বাড়িটা। আচ্ছা আচ্ছা। এই মহিয়সী নারীর মৃত্যু হয় 1860 সালে, কিন্তু তার জন্মসাল অজানা। আচ্ছা, এই জোড়া পুকুরের ইতিহাস আছে কিছু? আমি মাদের কাছে শুনেছি যে এই পুকুরটা হচ্ছে চাকর বাকররা ঘোল করতো, অর্থাৎ চাকর বাকরদের জন্য নির্ধারণ করা ছিল। করা হয়েছে। প্যারি সুন্দরীর সঙ্গে পরাজিত হয়ে ইংরেজ নীলকর কেনি প্যারি সুন্দরীর বিরুদ্ধে মামলা করে। ইংরেজ সরকার মামলা চালায়, সব সম্পত্তি কেড়ে নেয়। দীর্ঘ আইনি লড়াইয়ে জমিদারি ফেরত পেলেও ঋণে জর্জরিত হয়ে পড়েন তিনি। শেষ জীবনে সব দান করে দেন দত্তক পুত্রকে। ডক্টর আবুল হাসান চৌধুরী লিখেছেন, প্যারি সুন্দরী দেবী ছিলেন প্রজা দরদি, স্বদেশ প্রাণ ও অসাম্প্রদায়িক চেতনায় লালিত এক অসামান্য জননেত্রী। এই স্থানীয় বৃদ্ধ যা শোনালেন তাতে করে এই জমিদার বাড়ির ইতিহাস হঠাৎ করেই এক নতুন মোড় নিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বিল্ডিং ফিল্ডিং সব আঁকড়াই ছিল, পাকিস্তান আমলে ভাঙা হয়েছে। তারপরে এতদিনে এই পর্যন্ত আছে যা দেখছে। এই আচ্ছা, এখানে যে এত সুবিশাল এলাকা জুড়ে যে এত বড় একটা জমিদার বাড়ি ছিল, হ্যাঁ, তো এই জমিদার বাড়ি মানে কিভাবে ধ্বংস হয়ে গেল? এটা কি প্রাকৃতিক দুর্যোগের কারণে, না মানে যুগের পর যুগ যে মানুষগুলো থাকে তারা এগুলো ধ্বংস করেছে? মানুষের আক্রোশে মানুষ যা করেছে। আচ্ছা, এইটা আমরা যতটা শুনেছি। তো মানুষের আক্রোশ, তো মানুষের আক্রোশ যেটা বলতেছেন, তাহলে মুরব্বী বিষয় হচ্ছে যে প্যারি সুন্দরীর যে পিতা এবং প্যারি সুন্দরী তারা নাকি জনদরদি জমিদার ছিলেন। জনদরদি একদিক দিয়ে ছিলেন, আর একদিক জন অত্যাচারও ছিলেন, জন অত্যাচারও ছিল। কিন্তু তারা যে ইংরেজদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, ওই ইংরেজদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এটাই জনদরদির কাজ হয়েছে। আচ্ছা, আর তারপরে জায়গাগুলো যেগুলো করেছে এই এলাকার লোকজনের সাথে, সেগুলো জনবিরোধী কাজ করেছে। যেমন দুই একটা উদাহরণ দেন তো। উদাহরণ যেমন এই যে রাস্তাঘাট আছে, তখন তো এরকম ছিল না। জি জি এই রাস্তা দিয়ে একজন এই পায়ে যে স্যান্ডেল, জি জি, স্যান্ডেল পায়ে দিয়ে জমিদারের সীমানা পার হইতে পারতো না। আচ্ছা, মাথার চুল হাসলিয়ে সীমানা পার হইতে পারতো না, আচ্ছা। টাক করে দেওয়া হইতো। মানে সুন্দর দেখা গেলে সমস্যা। কেউ তখন তো ঘোড়ার প্রচলন ছিল, কোনো পাবলিক ঘোড়ায় চড়ে তাদের সীমান্ত দিয়ে যেতে পারেনি, বাড়ির সামনে দিয়ে গেলেই নামাই দিত। আর এই আশপাশের যেসব মুসলমান আছে, এরা যদি কেউ পড়ালেখা করতে চাইতো, আমাদের শোনা কথা, সেসব ছেলেপিলে এরা কাজে লাগিয়ে দিত, পড়াশোনা করতে দিত না, পড়াশোনা করতে দিত। মুসলিমদের। আপনি বলতেছেন যে এতটা মানে ভয়ঙ্কর এবং নির্যাতনকারী একজন জমিদার ছিলেন হ্যাঁ, ছিল। প্যারি সুন্দরীর পিতা।
কিন্তু তারপরেও তৎকালীন সময়ে যে নীল চাষ করার কারণে ইংরেজদের দ্বারা মানে বাধ্য হয়ে যে নীল চাষ করতো তখনকার কৃষক সমাজ, সেই কৃষক সমাজগণ নীল চাষ করতে বাধ্য হয়েছিলেন ইংরেজদের জুলুম নির্যাতনের কারণে বাধ্য হয়েছিলেন। তো এই জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে তো প্যারীসুন্দরীর পিতার নিকট কেন প্যারীসুন্দরীর নিকট কেন তাহলে ওই সকল কৃষক সমাজ এসেছিলেন বিচার চাইতে? যদি বা তারা খারাপ হবে, তা কেন তাহলে একজন খারাপ মানুষের কাছে বিচার চাইতে আসলেন? খারাপ মানুষই তো প্রতিনিধি আজকাল, আচ্ছা, তখনও ছিল। হ্যাঁ, সে প্রতিনিধির কাছে তারা আসছে যে তারা কোনো একটা ব্যবস্থা করুক। আচ্ছা, না, আমরা তো পেরে দিচ্ছি না, এই ধরনের হবে। তার মানে আপনি এই কথাগুলো যে বললেন, এটা মানে বংশ পরম্পরায় আপনি শুনে আসছেন এই কথাগুলো, না অন্য কোনো বিষয় নিয়ে? হ্যাঁ, শুনে আসছি, আমরা যখন থেকে ছোট ছিলাম তখন থেকে এইরকম শুনি। আচ্ছা আচ্ছা। পুরাটাই বিল্ডিংয়ে ঘেরা ছিল, এরকম শুনতে পাই, আমরা চোখে দেখিনি। আর এইটা কি মনে হয় প্রধান ভবন ছিল জমিদার বাড়ির? ওই যে একটা ইয়ে আছে না, ওখানেও একটা ছিল, ওখানে একটা ছিল। এখানেও একটা ছিল। হ্যাঁ, ওই যে ওই পাশে আরেকটা ছিল। জি জি জি, ওই যে ওই পাশে আরেকটা ছিল। এই- এইগুলো মেন বিল্ডিং, মেন বিল্ডিং। এইগুলো। তো এইগুলো আসলে অনেক জমিদার বাড়ি আমরা দেখে থাকি বাংলাদেশে, এখনো আছে। 500 বছর 700 বছর আগের জমিদার বাড়িও আমরা স্টিল দাঁড়িয়ে আছে। হয়তো অনেক নমুনা ধ্বংস হয়ে গেছে, কিন্তু তারপরও ওয়াল টিকে আছে, ছাদ পর্যন্ত টিকে আছে। কিন্তু এই জমিদার বাড়িটির বয়স তো 300 বছরের বেশি হবে না। সেই তুলনায় যেগুলো 500-700 বছরের টিকে আছে, কিন্তু সেই তুলনায় এত অল্প দিন আগের জমিদার বাড়ি কেন ধ্বংস হলো? এর এই যে বলছি না, যে মানে জনবিরোধিতা কাজ করেছিলেন, জি জি জি, সেইটা সব মানুষ তা সহ্য করে না। জি জি, যারা তাদের কাছাকাছি আর কি শক্তিশালী, হুম। তারা এইগুলা নষ্ট করে দিয়েছে। তার মানে বৃহত্তর জনগোষ্ঠীর বিপক্ষেই ছিলেন এই জমিদার। বিপক্ষেই ছিলেন। আচ্ছা, আর ইংরেজদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন? ইংরেজদের বিরুদ্ধে জনগণের জন্যই অবস্থান নিয়েছে, কিন্তু সবগুলোই তার বিরোধিতা করলে হয় না, সেটা তারও সমস্যা ছিল। সমস্যা তার জমি জায়গা সব তারা নীল চাষ করতো, তাদের ফসল পানি এনে দেবে কি করে? নীল চাষ করলে এই ফসল পানি দেবে কি করে? আচ্ছা, সেই হিসাবে উনি আর কাজটা করেছে।